হ্যালো স্টুডেন্টস, গুড ইভিনিং। ডাব্লিউবি কেপি কনস্টেবল এই সিরিজটা যে চলছিল তার আবারও একটি নতুন ভিডিওতে প্রত্যেকটি অ্যাসপিরেন্টসকে জানাই স্বাগত। ম্যাথ এবং রিজনিং এর কনসেপচুয়াল ক্লাস অ্যাজ ইউজুয়াল প্র্যাকটিস ক্লাস কিন্তু আমি করাচ্ছিলাম। তো সেইখানে আজকে আবারও একটি কনসেপচুয়াল ক্লাস, অবশ্যই রিজনিং এর উপর। আজকে আমি যে রিজনিং এর চ্যাপ্টারটা বা অধ্যায়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যানালজি। অ্যানালজি কত প্রকার, অ্যানালজি কোশ্চেনগুলোই বা কোন কোশ্চেনগুলোকে অ্যানালজি বলবো, কত প্রকার, কি কি কোন কোন টাইপের অ্যানালজি আসে, সেই সমস্ত কিছু কিন্তু আমরা এক এক করে ডিসকাস করব। এবার দেখো, আমাদের ম্যাথ রিজনিং এর কনসেপ্ট আর প্র্যাকটিস দুটো কিন্তু একই সিরিজের আন্ডারে আসছে। প্লেলিস্টে গিয়ে তুমি দেখবে ডাব্লিউবি কেপি কনস্টেবল 2024 ম্যাথ, ডাব্লিউবি কেপি কনস্টেবল 2024 রিজনিং, সেই প্লেলিস্টে গেলে কিন্তু সমস্ত ম্যাথের আর আমাদের রিজনিং এর পেয়ে যাবে। প্লেলিস্টে গিয়ে দেখবে ডাব্লিউবিপি 2024 দেওয়ার পর ম্যাথ দিতে পারো অথবা রিজনিং দিতে পারো, যেটা তোমার দরকার। ভিডিওগুলো খুব ইনফরমেটিভ ডাব্লিউবি স্টুডেন্টদের জন্য, বিশেষ করে যারা বিগিনার, যারা প্রথম থেকে শিখতে যাচ্ছ তাদের জন্য। এবার দেখো, আজকে যে আমাদের টপিক সেটা হচ্ছে আমাদের অ্যানালজি। কি দেখবো আজকে? অ্যানালজি। বলে রাখি, এর আগে আমি কি কি করেছি। এর আগে আমি অলরেডি সিরিজ কমপ্লিট করেছি, পুরো সিরিজ মোট কত প্রকার, কি কি, এই সমস্ত কিছু কিন্তু ক্লিয়ার করেছি। তোমাদের সিলেবাস যখন দিয়েছিলাম তখনই আমি বলেছিলাম সমস্ত কিছু ধরে ধরে কিন্তু আমি কমপ্লিট করাবো। যাদের রিজনিং এর সমস্যা আছে তারা অবশ্যই ক্লাসগুলো দেখবে। এবার দেখো, অ্যানালজিতে মোট কতগুলি টাইপ হয়। অ্যানালজিতে মোট টাইপ যদি তুমি বলো সেটা হয় 9টি। হাউ মেনি টাইপ হয়? সেটা হচ্ছে 9 টাইপ। জেনারেল 9 টাইপস হয়, কিছু কিছু বইয়ে 10টা টাইপ বানিয়ে দেয়। তো সেই ক্ষেত্রে 9টি টাইপ আমি স্টেপ বাই স্টেপ টাইপ ওয়াইজ ধরে ধরে কিন্তু তোমাদের ডিসকাস করব। প্রথম টাইপ যেটা আছে সাদৃশ্য জোড় সম্পূর্ণ বা অ্যানালোগাস পেয়ার কমপ্লিশন। পেয়ার বলেছে কমপ্লিশন। এবার বলছো এখানে কি হয়, আমরা শিখেছি কি অনুপাত সমানুপাত, যে 5:4 সমানুপাত দেওয়া থাকে 3:5। তার মানে এটা কি, এই দুটো অনুপাত কি আছে? সমান আছে। তো এখানে দেখো, এই দুটো সমান দেওয়া আছে, এই দুটোর সাথে কোনো একটা সম্পর্ক আছে, আমাকে এটার সাথে পরের সম্পর্ক বের করতে হবে। প্রথমে সম্পর্কটা দেয়া আছে, পরের সম্পর্কটা আমাকে বের করতে হবে। তার মানে কি বুঝলাম? প্রথম যে জোড়াটা সেটা সরাসরি দেওয়া থাকবে, তাদের মধ্যে সম্পর্কটা দেখতে হবে, আর সেই সম্পর্ক নিয়ে পরের সম্পর্কটা বের করতে হবে। তাহলে দেখো, প্রথমে আছে এন্ট্রোপ্রেনার। এন্ট্রোপ্রেনার মানে কি? এন্ট্রোপ্রেনার মানে আমরা প্রায়শই ইউটিউবে দেখি এখন এন্ট্রোপ্রেনারশিপ, এই কোর্স ওই কোর্স, ইনি এন্ট্রোপ্রেনার হতে যাচ্ছে, উনি বলছে আমি একজন এন্ট্রোপ্রেনার। তার মানে এন্ট্রোপ্রেনার মানে উদ্যোক্তা। এক কথায় বিজনেস ম্যান বলতে পারি, কিন্তু সরাসরি বিজনেসম্যান বলাটা ভুল হবে। উদ্যোক্তা মানে হচ্ছে যিনি বিভিন্ন সেক্টরে নিজেকে ইনভেস্ট করছে, তাদেরকে বলতে পারি আমি উদ্যোক্তা। মানে একের অধিক সেক্টরে তুমি টাকা ইনভেস্ট করছো, ব্যবসা বাড়াচ্ছ, মানে টাকা ইনভেস্ট সরাসরি না, ব্যবসা বৃদ্ধি করছো। মনে করো তোমার 2-4 রকমের ব্যবসা আছে, তুমি 4-5 রকমের ব্যবসা খুললে। মনে করো ফোনের একটা ব্যবসা খুললে, বা কোনো একটা কোম্পানি খুললে, বা কোনো একটা সিমেন্টের কোম্পানি খুললে, কোনো একটা ওয়েবসাইট খুললে, মানে বিভিন্ন দিকে তোমার ব্যবসা এনলার্জ করছো। তাহলে উদ্যোক্তারা কিসের জন্য ব্যবসা এনলার্জ করে? প্রফিট। ব্যবসা মানে কি? প্রফিট। উদ্যোগ করবো আমি উদ্যোক্তা, বা তুমি কোনো বিজনেসম্যান, তুমি কেন ব্যবসা শুরু করবে, কেন বিজনেস করছো? প্রফিটের জন্য। ঠিক তেমনি তার মানে বলতে পারি এন্ট্রোপ্রেনার বা উদ্যোক্তাদের সাথে কিসের সম্পর্ক আছে? লাভের সম্পর্ক। অবশ্যই লাভের জন্য, ব্যবসার জন্য, লসের জন্য কি ব্যবসা করবে? তারপর বলেছে স্কলার বা পণ্ডিত, তার সাথে কার সম্পর্ক হবে? দেখো অপশন দেখি, স্কলার বা পণ্ডিত কারা হতে পারে, বা তার সাথে কি সম্পর্কিত? সার্ভিসের সম্পর্ক থাকবে না, বিজনেসম্যানের সম্পর্ক থাকবে না। দেখো, স্কলার বা পাণ্ডিত্য বা পণ্ডিত যেটাকে বলছি আমরা, সেটা বিজনেসের থ্রুতে পুরোটা তো পাণ্ডিত্য আসবে না, সেটা কি ইনকামের থ্রুতে আসবে না, একমাত্র আসবে নলেজ। তার মানে অ্যান্সার হচ্ছে অপশন ডি ইজ দ্য রাইট আনসার। বোঝো ইন্টারনাল লিঙ্কটা, বোঝো যে দেওয়া আছে স্কলার মানে পাণ্ডিত্য বা পণ্ডিত, তো পণ্ডিতের সাথে অবশ্যই কি সম্পর্ক? নলেজ বা জ্ঞানের সম্পর্ক হবে। যার জ্ঞান বেশি তাকে আমরা পণ্ডিত বলতে পারি। বাকি এই যে সার্ভিস, বিজনেসম্যান, ইনকাম, এগুলো তারা কোনোটাতেই পণ্ডিত, পাণ্ডিত্য বা তোমার স্কলার বোঝাচ্ছে না। তাহলে বুঝতে পারছো কি ধরনের রিজনিং এটা। আরো দু একটা প্র্যাকটিস করে নি, তাহলে বুঝতে হবে। দেখো, টেনিস দিয়েছে কোর্ট, টেনিস দিয়েছে কোর্ট, এটা সম্পর্কযুক্ত। এবার বলো টেনিসের সাথে কোর্টের কি সম্পর্ক? আমরা সবাই জানি যে টেনিস খেলা কোথায় হয়?
কোর্টে। টেনিস খেলা কোথায় হয়? কোর্টে। মানে টেনিস যে খেলাটা হয় অপোজিট অপোনেন্ট যারা থাকে সেটা খেলার কোথায়? কোর্টে। যেমন ক্রিকেট খেলা হয় ফিল্ডে বা পিচে, মাঠে ফুটবল খেলা হয় ফিল্ডে খেলা হয়। ঠিক তেমনি বক্সিং কোথায় খেলা হয়? বক্সিং আমরা সবাই জানি সেটাকে বক্সিং রিং বলা হয়। কি বলা হয়? রিং। তার মানে অ্যান্সার হচ্ছে অপশন সি ইজ দ্য রাইট আনসার। ইজি, বাট তোমার স্টক অফ ওয়ার্ডস লাগবে। অ্যানালজি করার সময় বলছি দেখো, অ্যানালজি অনেকে ভাবে কি যে এটা ইজি জিনিস আমি পেয়ে যাবো, কিন্তু তুমি ভাই পারো না। এক্সামে গিয়ে দুটো তিনটে অ্যানালজি থাকে আর অ্যানালজি কোশ্চেনগুলো রিজনিং এ তোমাকে ফাঁসিয়ে দেয়। তার কারণটা কি? অ্যানালজির প্রপার টাইপ তুমি জানো না। আর অ্যানালজির ক্ষেত্রে করতে গেলে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা প্রয়োজন সেটা হচ্ছে স্টক অফ ওয়ার্ডস। তোমার স্টক অফ ওয়ার্ডস যত বেশি হবে অ্যানালজি তোমার অত ইজি মনে হবে। যাদের স্টক অফ ওয়ার্ডস অনেকটা বেটার তাদের অ্যানালজি মাত্র দেখা মাত্র অ্যান্সার করে দেবে সম্পর্ক কি। অ্যানালজি মানে তাদের ইন্টারনাল লিঙ্কটা বুঝতে হয়, সেখানে সম্পর্ক। যেমন টেনিসের সাথে কোর্টের সম্পর্ক, তাহলে বক্সিং এর সাথে কার সম্পর্ক? লিঙ্ক। এবার দেখো বক্সিং পিচে হয় না, স্টেডিয়ামে হয় না, গ্রাউন্ডে হয় না, এগুলো আলাদা খেলার সাথে যুক্ত। তাহলে দেখো একদম ইজি। নেক্সট দেখো কি বলেছে, সিসমোগ্রাফ আর্থকোয়েক। এই কোশ্চেনগুলো আবারও বলছি প্রথম টাইপের আন্ডারেই আসছে। আমি 9টি টাইপ পরপর ওয়াইজ কিন্তু করাবো, এরপরে আসছে। সিসমোগ্রাফ আর্থকোয়েকের সাথে, সিসমোগ্রাফ একটা যন্ত্র, সিসমোগ্রাফ যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়? আর্থকোয়েক। তাহলে বলছে টেসোমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়? টেসোমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়? তো এই ক্ষেত্রে তোমার জেনারেল নলেজ থাকা দরকার যে সিসমোগ্রাফটা কি, টেসোমিটারটা কি, এদের কাজ কি। এবার যদি আমি না জানি তাহলে রিজনিং এই ক্ষেত্রে পারবো না, কারণ এই ক্ষেত্রে তোমার কিছুটা হলেও জেনারেল নলেজ দরকার আছে। তো টেসোমিটার একটা যন্ত্র যেটার সাহায্যে আমি বলে দিচ্ছি কোনো বস্তুর কতটা সংকুচিত করা যাবে বা কতটা প্রসারিত করা যাবে সেটা আমি মেজার করতে পারি, বা টেসোমিটার যন্ত্রের সাহায্যে বলতে পারি আমি স্থিতিস্থাপকতা বা পীড়ন মেজার করা যায়। ভৌত বিজ্ঞানে যারা জানো যে স্থিতিস্থাপকতা বা পীড়ন কি, সেটাকে কিন্তু আমি এই টেসোমিটার যন্ত্রের সাহায্যে পরিমাপ করতে পারি। সাপোজ এই পেনটা আছে, এই পেনটাকে টানলে কতটা টান সহ্য করতে পারবে, বা এটাকে সংকুচিত করলে সে কতটা সংকোচনশীলতা গ্রহণ করতে পারবে, সেটা আন্দাজা করবে কোন যন্ত্র? টেসোমিটার। তাহলে দেখো বলতে পারি প্রথমেই আছে স্ট্রেইন। স্ট্রেইন মানে হচ্ছে যেটাকে সংকুচিত করা বা প্রসারিত করা। তো স্ট্রেইন মানে আমরা বুঝেছি কোনো জিনিসকে সংকুচিত বা প্রসারিত করা। তো টেসোমিটার যন্ত্রের সাহায্যে কোনো বস্তু স্ট্রেইন মানে ইলাস্টিসিটি কতটা আছে সেটা আমরা দেখতে পাবো। এবার দেখো অবশ্যই রেজিস্ট্যান্স মানে বাধা দেখতে হবে না, ল্যান্ড স্লাইড মানে হচ্ছে ধসে পড়া বা কোনোটা জানতে, ভ্যালকানো মানে হচ্ছে অগ্নুৎপাত হচ্ছে কথা, এগুলো বলতে পারি না। এইসব এই একটাও ইরেলিভেন্ট, এগুলো একটাও এই যন্ত্রের সাহায্যে হবে না। তাহলে টেসোমিটার যন্ত্রের সাহায্যে কি হবে? আমাদের স্ট্রেইন কোনো বস্তুর ইলাস্টিসিটি চেক করা যায়। দেখো আরেকটা প্রশ্ন আছে, কোর্ট জাস্টিস। এটা সবাই জানে, কোর্টে গেলে কি পাওয়া যায়? জাস্টিস, কোর্ট জাস্টিস রিলেটেড। তো স্কুলে গেলে কি পাওয়া যায়? আবার বলছি নলেজটা যে কি হচ্ছে কোর্ট জাস্টিস। কোর্টে গেলে আমরা কি পাই? জাস্টিস পাই, ন্যায় বিচার পাই। তাহলে স্কুলে গেলে কি পাই? টিচার পাই, হ্যাঁ পেতে পারি, স্টুডেন্ট পাই, এডুকেশন পাই, স্পোর্টস পাই, কি পাই? বেসিক লজিক খারাপ সবগুলোই মনে হচ্ছে হতে পারে, কিন্তু একটু ইন্টারলিঙ্ক খোঁজো যে কোর্টে অ্যাকচুয়ালি কোর্ট কিসের জন্য স্পেসিফাই? জাস্টিসের জন্য। এবার দেখো স্কুলে গেলে কোনটা পাবো? নলেজ পাবো। স্কুলে গেলে কি পাবো? নলেজ পাবো। স্টুডেন্টস স্কুল ছাড়া অন্যান্য জায়গাতেও পেতে পারো, বা টিচার স্কুল ছাড়াও ইউনিভার্সিটিতে বা কলেজেও পেতে পারো। স্পোর্টস খেলার জন্য আলাদা সেক্টর হতে পারে, কিন্তু মেইনলি যেটা সবচেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে সেটা হচ্ছে কোনটা? এডুকেশন। মানে স্কুল কিসের জন্য খোলা হয়? সর্বশিক্ষা মিশন আমরা কেন পড়ি? স্কুলে আমরা কেন যাই? শিক্ষার জন্য, নলেজের জন্য, এডুকেশনের জন্য। তাহলে এডুকেশন ইজ দ্য রাইট আনসার। দেখো প্রত্যেকটা অপশন ইন্টারলিঙ্কিং, কিন্তু তুমি যদি ঠিকঠাক ভাবে অনুধাবন করতে পারো ইজি আছে। নেক্সট দেখো এই টাইপের আন্ডারে আরেকটা কোশ্চেন নিয়েছি, যদি পশ্চিমবঙ্গ কলকাতা হয়, তামিলনাড়ু চেন্নাই হয়, তাহলে গোয়া কি হয়? দেখো এটা কি সম্পর্ক আছে? পশ্চিমবঙ্গে আর কলকাতা, তামিলনাড়ু চেন্নাই, আর গোয়া কি বলেছে? এখানে দেখো অপশন দেওয়া আছে সমুদ্র সৈকত, পানাজি, রায়গড়, আর হচ্ছে আমাদের কি দিসপুর। তো সেক্ষেত্রে বলতে পারি কি যে রাজধানী দেওয়া আছে, রাজ্য রাজধানী। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা, তামিলনাড়ুর রাজধানী চেন্নাই। এবার বলো গোয়ার রাজধানী কি হয়? গোয়ার রাজধানী আমরা সবাই জানি কি হয়? পানাজি। তাহলে গোয়ার সমুদ্র সৈকত আছে, কিন্তু এটা অ্যান্সার নয়, কারণ সম্পর্ক কি আছে রাজধানীতে। রায়গড় না, রায়পুর হচ্ছে আমাদের ছত্তিশগড়ের রাজধানী, ছত্তিশগড়ের রাজধানী, ঠিক আছে। দিসপুর হচ্ছে আসামের রাজধানী,
এগুলো জিকেতে তোমরা পড়বে, জিকে টিচার যারা আছে তারা এগুলো ভালোভাবে ডিসকাস করতে হবে। জেনারেল নলেজটা তোমার খুব দরকার, আর স্টক অফ ওয়ার্ডস তোমার খুব ভালো দরকার যদি তুমি অ্যানালজি আয়ত্ত করতে চাও। দেখো সম্পর্ক, প্রত্যেকটাই সম্পর্কে মনে হচ্ছে যে গোয়া তো সমুদ্র সৈকতের জন্য বিখ্যাত, না। এখানে কোন জিনিসটাকে বোঝাচ্ছে? এখানে রাজধানীটাকে বোঝাচ্ছে, তাহলে এখানে কোনটা হবে? গোয়া রাজধানী, পানাজি। এবার দেখো আমি 2 নম্বর টাইপে আসবো, যেটা সরাসরি সম্পর্কের ভিত্তিতে সাদৃশ্য। সরাসরি কোনটার সাথে কোনটা সম্পর্ক হচ্ছে, মানে একটা দেওয়া আছে তার সাথে একটা সম্পর্ক। দেখো বোঝো, উড থেকে কি বলছে? কাঠকোল। উড থেকে কি হচ্ছে? কাঠকোল। এবার উড মানে সবাই জানে আমরা কি? কাঠ। আর কাঠকোল মানে কি হয়? আমাদের বলতে পারি যে কি বলতে পারি যেটাকে আমি ছাই, বা তোমার কাঠ কয়লা যেটাকে বলছি, কাঠ কয়লা যেটাকে বলছি কাঠকোল, সেটা কি? কাঠ কয়লা। ঠিক আছে, তার মানে কি বুঝলাম? যে কাঠকে যদি পোড়াই তাহলে কি পাই আমরা? কাঠ কয়লা। চারকোল মানে হচ্ছে কাঠ কয়লা, কাঠ কয়লা থেকে পোড়ালে তারপর ছাই পাবো, তো অ্যাকচুয়ালি হচ্ছে কাঠ কয়লা। তো যদি থাকে হচ্ছে কাঠ, কাঠকে পোড়ালে কি হয়? কাঠ কয়লা হয়। তাহলে দেওয়া আছে কোল। কোল মানে কি বলতো? কয়লা। কোল মানে হচ্ছে পিওর কয়লা। কোল মানে হচ্ছে পিওর কয়লা। এবার বলছো সম্পর্কটা তাহলে কি আছে? কাঠ পোড়ালে কয়লা পাওয়া যায়, কাঠ পোড়ালে কাঠ কয়লা পাওয়া যায়। শুধু কি কয়লা পাওয়া যায়? চারকোল মানে কাঠ কয়লা। কাঠকে আগুনে দিলে কাঠ কয়লা পাই, তাহলে কয়লাকে যদি আগুনে দিই, কয়লা পোড়ালে কোনটা হয়? ফায়ার হয়, আগুন হয়, স্মোক হয়, অ্যাশ হয়, কোক হয়। ভালো করে বোঝো, সবগুলো ইন্টাররিলেটেড মনে হচ্ছে না? কয়লা পোড়ালে আগুনও পাওয়া যায়, ধোঁয়া পাওয়া যায়, অ্যাশ মানে ছাইও পাওয়া যায়, আবার কোকও পাওয়া যায়। এবার একটু ভালো করে বোঝো, কাঠ যদি আমি পুড়াই তাহলে কি বলেছে? কাঠ কয়লা পাওয়া যায়, তার মানে অবশিষ্ট অংশটার কথা বলছে না। কাঠ পোড়ালে তো হিট পাওয়া যাবে, পাওয়া যাবে, অবশ্যই আগুন পাওয়া যাবে, তাহলে এটা সম্পর্ক হবে না। কাঠ পোড়ালে ধোঁয়া হয়, তাহলে কয়লা পোড়ালে ধোঁয়া হবে, এটা নিতে পারি না। কয়লা পোড়ালে কি ছাই হয়? অবশ্যই ছাই হয়। কাঠ পোড়ালেও ছাই হয়, কিন্তু লিঙ্কটা কোথায় বোঝো? যে কাঠ যদি পোড়াই অবশিষ্ট অংশটা কি পাওয়া যায়? কাঠ কয়লা। তাহলে কয়লা পোড়ালে সেটা কি হয়? কোক পাওয়া যায়। কোক মানে হচ্ছে কয়লার অবশিষ্টাংশ। কয়লার অবশিষ্টাংশ, কয়লা পোড়ালে যে অবশিষ্ট অংশটা পাওয়া যায় সেটাকে বলা হচ্ছে কি বলতো? কোক। কোশ্চেনটা বোঝো, দেখে মনে হচ্ছে সবই হবে, সবই অ্যান্সার হবে, কিন্তু একটু ভালোভাবে জোর দাও যে কোনটার কথা বলছে। কাঠ পোড়ালে কাঠ কয়লা পাওয়া যায়, কয়লা পোড়ালে কোনটা পাওয়া যাবে? কোক পাওয়া যাবে। নেক্সট দেখো কি বলছে। স্ট্রং এর সঙ্গে সম্পর্কিত উইক। স্ট্রং এর সম্পর্কিত উইক, তার এটা কি আছে? এটা আছে বিপরীত শব্দ। বিপরীত শব্দ, তাহলে কি বলছে? লিম। লিম মানে তোমরা জানো যে ঘোরানো। কি হয়? ঘোরানো। কেউ যদি মনে করো আঘাত পেয়েছে, তো হাঁটতে একটু অসুবিধা হয়, তো সেটাকে বলছি আমি ইংলিশে লিম্প পাওয়া, লিম্প। তো স্ট্রং এর বিপরীত শব্দ কি? উইক, শক্তিশালী, তার বিপরীত হচ্ছে দুর্বল। তাহলে লিম্প মানে যে ঘোরাচ্ছে, তার বিপরীত কি হবে? তার বিপরীত কি? সুইং, সাঁতার কাটছে, ড্রন মানে ফেলে দেওয়া হচ্ছে, রান হচ্ছে না, জাম্প হচ্ছে। অ্যান্সার হচ্ছে দেখো রান। মানে তুমি ঘোরাচ্ছ, তো তার বিপরীত কি হবে? দৌড়াচ্ছ। তার মানে তুমি সুপার ফিট আছো, তোমার পায়ে কোনো সমস্যা নেই, বডিতে কোনো সমস্যা নেই। তাই লিম্প মানে ঘোরানো, তার অপোজিট কথা হবে রান। জাম্প হবে না, জাম্প মানে লাফানো। অবশ্যই ফিট থাকতে হবে, কিন্তু বেশি যেটা ইন্ডিকেট করছে, যেটা বেশি স্ট্রংলি আমাকে বোঝানোর চেষ্টা করছে, সেটা হচ্ছে কি বলতো? রান। তাহলে বোঝো জিনিসগুলো কতটা ইন্টারলিঙ্কিং। স্ট্যাচু যেমন শেপের সাথে সম্পর্কিত, স্ট্যাচু কিসের সাথে? শেপ। ঠিক তেমনি বলেছে সং কিসের সাথে সম্পর্কিত। এবার দেখো যে স্ট্যাচু মানে মূর্তি। মূর্তি কিসের কিসের সাথে সম্পর্কিত? অনেক কিছুর সাথে সম্পর্কিত। শেপ বলেছে। এবার বলো যে মূর্তির সাথে শেপ মানে মূর্তির আকারের সম্পর্ক রয়েছে। কি সম্পর্ক? আকারে। যেমন দেখো একটা মূর্তি আছে, একটা ঠাকুরের মূর্তি আছে। এবার সমস্ত ঠাকুরই তো মূর্তি বলি, কিন্তু আমরা বুঝি কি হবে কোনটা কোন ঠাকুর, কোন দেবতা? তার শেপ দেখে। সরস্বতী ঠাকুরের মুখ দেখে, বিনা দেখে আমরা বুঝতে পারি যে ইনি সরস্বতী ঠাকুর। দুর্গা ঠাকুরের নিচে অসুর থাকে, ত্রিশূল থাকে, 10 হাত হয়। তাহলে কি দেখে আমরা বুঝতে পারি? মূর্তি তো সবাই, সবগুলোই মূর্তি, সব দেবতারই মূর্তি বানাই আমরা, কিন্তু আইডেন্টিফাই কি করে? তাদের শেপ, আকার, আকৃতি দেখে। শিবকে দেখলে মাথায় জটা, গলায় সাপ থাকবে, ডমরু থাকবে, আলাদা একটা রূপ থাকবে, মানে একটা পাওয়ারফুল এনার্জিটিক রূপ থাকবে। তাহলে স্ট্যাচুর সাথে সম্পর্কিত কি? শেপের। তাহলে সঙ্গের সাথে সম্পর্কিত কোনটা বলো? সিঙ্গার। হ্যাঁ হতে পারে, সিং মানে হচ্ছে গান করা হতে পারে, কম্পোজ হতে পারে, টিউন হতে পারে। এবার বলো আমাকে কোনটা মোস্ট ইম্পর্টেন্ট। এই জায়গাতে বোঝো মূর্তির সাথে সম্পর্কিত কি? শেপ।
শেপ, তাহলে সং এর সাথে সম্পর্কিত হচ্ছে টিউন, মানে হচ্ছে তার সুর, তার কি আছে সুর। গান তো মানে কি হয়, কিন্তু গানকে আইডেন্টিফাই কিভাবে করি, সুর শুনে। অরিজিৎ সিং গান করছে আর একদিকে সোনু নিগম গান করছে, দুজনই দারুণ গায়ক, মানে একদম সেই লেভেলের গায়ক ভারতবর্ষে, কিন্তু আমি বুঝবো কিভাবে যে কোনটা কোন গায়ক, তাহলে সেটা কি টিউন বা সুর দেখে। তো এবার সিঙ্গারের সাথে সম্পর্কিত হবে না, সিং গানের সাথে সম্পর্কিত হবে না, কম্পোজ মানে গান যে মানে কি বলবো সেটাকে, সিঙ্গার যখন গান করে তার রিদমটাকে তৈরি করে দেয়, যে আপস এন্ড ডাউন কোথায় হবে কি হবে সেটা কম্পোজ যে করে তা শেখছে। কিন্তু মেইন অ্যান্সার হবে কি হলো টিউন। স্ট্যাচুকে আমরা আইডেন্টিফাই পরিচিত করতে পারি শেপ দেখে, ঠিক তেমনি সংকে আইডেন্টিফাই করতে পারি কি তার টিউন দেখে, যে কোন সিঙ্গারের এটা টিউন সুর দেখে। 3 নাম্বার বলেছে দেখো, এটা সাদৃশ্য জোড় নির্বাচন। এটা কি নির্বাচন, সাদৃশ্য জোড়, মানে কোন জোড়াটা সিমিলার আছে। এখানে একটি জোড়া দেওয়া আছে, এই জোড়ার সাথে যে সম্পর্কটা আছে তাহলে এখানে সেম কোন জোড়ায় আছে, এই টাইপটা এমন সেম সম্পর্ক কোন জোড়ায় আছে। দেখো লেটার আর বলেছে ওয়ার্ড, তুমি একটু কথা বোঝো। লেটার মানে বাংলায় যেটাকে বলা হয় অক্ষর, বাংলায় বলা হয় অক্ষর। ওয়ার্ড মানে হচ্ছে শব্দ, ওয়ার্ড মানে শব্দ। এবার বুঝো অক্ষর আর শব্দ সম্পর্ক কি হয়, কয়েকটি অক্ষর একখানে করলে আমরা কি পাই, শব্দ পাই। মানে কয়েকটি অক্ষর পাশাপাশি বসে যদি অর্থ প্রকাশ করছে তাহলে আমি বলবো সেটা একটি শব্দ হয়েছে। তো অক্ষর পাশাপাশি বসলেও অর্থ যদি প্রকাশ না করে তাহলে শব্দ কিন্তু হয় না, এটা মনে রাখবে। তার মানে বললাম যে কয়েকটি অক্ষর একখানে নিয়ে অর্থ প্রকাশ করলে কি হবে, শব্দ হবে। তাহলে বলো তো কয়েকটি স্কুল নিয়ে কি টিচার হবে, কয়েকটি হোমওয়ার্ক নিয়ে কি স্কুল হবে, নাকি প্রোডাক্ট নিয়ে ফ্যাক্টরি হবে, নাকি পেজ নিয়ে বুক হবে, কোনটা এই সম্পর্কটাকে বোঝাচ্ছে। প্রথমটা কয়েকটা মিলে দ্বিতীয়টা হচ্ছে, কয়েকটা অক্ষর মিলে একটা ওয়ার্ড হচ্ছে, তার মানে বলতে পারি ডি, যে কয়েকটি পেজ একসাথে থাকলে সেটাকে বলতে পারি বুক। কয়েকটি স্কুল থাকলে টিচার হয় না, আবার কয়েকটি হোমওয়ার্ক থাকলে স্কুল হয় না, কয়েকটি প্রোডাক্ট ফ্যাক্টরি হয় না, ফ্যাক্টরিতে সমস্ত কিছু থাকে, কয়েকটি প্রোডাক্ট থাকলে ফ্যাক্টরি বলবো না, স্টোর হাউস বলতে পারি তাকে। তাহলে কোনটা বেশি আইডেন্টিফাই করছে, এটা, যে কয়েকটি পেজ একখানে থাকলে সেটা কি হয়, বুক হয়। তাহলে ইন্টারনাল মিনিংটা বোঝো, সেটার উপর জোর দাও, তাহলেই হয়ে যাবে। এবার বলছে হিটলার জার্মানি। আচ্ছা হিটলারের সাথে জার্মানি কি সম্পর্ক আছে বোঝো। হিটলার ছিলেন জার্মানির একজন নেতা ছিলেন, তো হিটলার একজন কি জার্মানির নেতা ছিলেন, যাকে হিটলার জার্মানির তানাশাহি বলা হতো। তিনি জার্মানিকে শাসন করেছেন দীর্ঘদিন সময় ধরে। এবার বলছে গান্ধীজি বাংলাদেশ, এটা কোনো মতেই হতে পারে না, কারণ জোড়াটাই ভুল। গান্ধীজি বাংলাদেশ না, গান্ধীজি আমাদের ভারতবর্ষ। গান্ধীজি ভারতবর্ষের লোক ছিলেন, তিনি ভারতবর্ষের স্বাধীনতার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা অবলম্বন করেছেন। তো অবশ্যই গান্ধীজি ভারতবর্ষ হবে, বাংলাদেশে মানে গান্ধীজি যাবে। তো এটা প্রথমটাই ভুল। শেক্সপিয়ার ইংল্যান্ডের লোক, ঠিক আছে, বড় রাইটার ছিলেন। বলছে মুসলিনি হচ্ছে ইটালি, তারপর বলছে বরিস জনসন হচ্ছে ইয়ালটসিন হচ্ছে রাশিয়া। এবার এখান থেকে বলো যে কি সম্পর্ক আছে। প্রথমটা আমি বলে দিলাম যে প্রথমটা হবে না, তোমরাও বলতে পারবে বাংলাদেশে তো গান্ধীজি হবে না, বাংলাদেশে অন্য কেউ থাকলে হতো, বা গান্ধীজি ইন্ডিয়া থাকলে হতো, কিন্তু এদের মধ্যে কি বুঝবে। এবার হিটলার দেওয়া আছে, তাদের দেশ দেওয়া আছে, তাহলে শেক্সপিয়ার হচ্ছে ইতালির, মুসলিনি হচ্ছে ইতালির, শেক্সপিয়ার ইংল্যান্ডের, আর বরিস জনসন আছে আমাদের রাশিয়া। এবার বলো সম্পর্কটা কি। সম্পর্কটা হচ্ছে রাশিয়ার জার্মানিতে হচ্ছে হিটলার অত্যাচারী শাসক ছিল। সম্পর্কটা কি, অত্যাচারী শাসক ছিল, অত্যাচারী শাসক। ওজো জার্মানিতে যে হিটলার ছিল তিনি একজন অত্যাচারী শাসক ছিল। আমরা জানতাম যে হিটলার খুব কঠোর আইন ছিল। কেউ কোনো টিচার বা কারো বিহেভিয়ার যদি খুব রুড হয় তাহলে আমরা বলি তোমার বিহেভিয়ার একদম হিটলারের মতো, হিটলার এই একজন হিটলার। স্কুলের টিচাররাও যদি আমরা কোনো টিচার একটু রুড হতো বা তারা একটু বকাঝকা বেশি দিত, আমরা বলতাম যে হিটলার আসছে। এটা হয়ে থাকে ক্লাসরুমে, আমরা বিভিন্ন স্যারেদের বিভিন্ন নাম রাখতাম। আমাদের স্কুলে যেমন এক টিচার ছিল, সেই টিচারের নাম টাইগার বলে ডাকতাম। আরো আছে, অনেক আছে, ওগুলো স্মৃতি এগুলো এখন। তো এবার বোঝো শেক্সপিয়ার ইংল্যান্ডের লেখক ছিল, তিনি কি ইংল্যান্ডের অত্যাচারী কোনো শাসক ছিল না, তার এটা হতে পারে না। সম্পর্কটা বোঝো, অত্যাচারী শাসক। মুসলিনি ইতালি ছিল, তিনি একজন অত্যাচারী শাসক ছিলেন ইতালি, এটা আমরা সবাই জানি যে ইতালির একজন অত্যাচারী শাসক কে ছিলেন, মুসলিনি। তাহলে অ্যান্সার হচ্ছে কি এটা। এবার বরিস জনসন যে আছে রাশিয়ার শাসক ছিলেন, কিন্তু সেটা অত্যাচারী শাসক না। তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে অপশন সি। দেখো ইন্টারলিঙ্কিং, কিন্তু পুরো জিনিসটা যদি আমরা অনুধাবন করতে না পারি, পুরো নলেজটা না থাকে, তাহলে আমি কিন্তু পারবো না।
নেক্সট দেখো কি বলছে, এভারেস্ট পিক। এবার বলছে এভারেস্ট কি একটা, এভারেস্ট একটা চূড়া, এটা কি আছে চূড়া, এটা এভারেস্ট কি একটা চূড়া, তার মানে এভারেস্ট একটা জায়গা, তার পরিচয় দিয়েছে সেটা কি, নদী, নালা, খাল, বিল না পিক, মানে হচ্ছে চূড়া। তাহলে যমুনা লেক না, এটা হতে পারে না, যমুনা তো নদী। চিল্কা রিভার না, চিল্কা যদি লেক বলতো আর যমুনা যদি রিভার বলতো তাহলে হতো। তারপর বলছে স্প্যারো হচ্ছে ম্যামাল, স্প্যারো মানে হচ্ছে আমাদের ম্যামালস প্রাণী, এটা না স্প্যারো একটা বার্ড, তাই না, ম্যামালস না। তাহলে জুপিটার হচ্ছে প্ল্যানেট, এটা হচ্ছে রাইট আনসার। জুপিটার মানে প্ল্যানেট মানে এটা একটা গ্রহ, এটা কি আছে গ্রহ। তাহলে বুঝতে পারি সম্পর্কটা কেমন। এভারেস্ট কি একটা পিক, তাহলে জুপিটার কি একটি গ্রহ। আর এবার স্প্যারো ম্যামালস না বার্ডস হতো, চিল্কা লেক হতো, যমুনা রিভার হতো, সব উল্টো পাল্টা দেওয়া আছে। নেক্সট হচ্ছে আমাদের 4 নাম্বার একাধিক শব্দভিত্তিক সাদৃশ্যতা। একাধিক শব্দভিত্তিক, আগেটা দেখলাম দুটো বাক্য রিলেটেড, এবার 3টা বাক্য রিলেটেড। দেখো বলেছে ইঙ্ক, পেন, পেপার, তারপর বলেছে ওয়াশ, ডায়াল, স্ট্যাপ, বুক, পেপার আর হচ্ছে ওয়ার্ডস, ফার্মার, প্লাগ আর হচ্ছে ফিল্ড, আর বলছে কালার, ব্রাশ, ক্যানভাস। এবার তুমি সম্পর্ক বলো তো। দেখো এটা জোরালো মনে হচ্ছে, এটা জোরালো মনে হচ্ছে। ফার্মার মানে কৃষক, প্লাগ মানে কি লাঙল, আর ফিল্ড মানে কি জমি, তাহলে মনে হচ্ছে না রিলেটেড। আবার কালার, ব্রাশ, ক্যানভাস এটাও রিলেটেড মনে হচ্ছে। প্রথম দুটো একটু, যেমন এটা বলছে বুক, পেপার, ওয়ার্ডস, এটাও রিলেটেড মনে হচ্ছে। এটা ওয়াচ, ডায়াল, স্ট্যাপ, এটা আমি ছাড়লাম, এটা রিলেটেড না, কারণ ওয়াচ মানে হচ্ছে ঘড়ি, ডায়াল মানে হচ্ছে ডায়াল করা, ঘড়ি ডায়াল করা ডিজিটাল ঘড়িতে হয়, বাট মোবাইল টোবাইলে তো সেরকম দেওয়া নেই, তাহলে এটাকে আমি ছাড়লাম। কিন্তু এই 3টে তো রিলেটেড। এবার বলো কিভাবে তুমি সম্পর্কটা দেখবে, বোঝো। কালি কোথায় থাকে, কালি থাকে কলমে, আর কলমটা কোথায় কাজে লাগে, পেপারে, মানে কলমের কালিটা কোথায় ইউজ করা হয়, পেপারে। তাহলে বোঝো সম্পর্কটা। প্রথম জিনিসটি থাকে দ্বিতীয় জিনিসের ভেতরে, আর দ্বিতীয় জিনিসটা কোথায় কাজ করে, পেপারের উপরে। একটু লজিক খাটাও। কালি থাকে কলমে, কলমটা কোথায় আমরা ইউজ করি, পেপারে। তাহলে এখানে ফার্মার কি লাঙলের মধ্যে থাকে, আর লাঙল অবশ্যই কোথায় ইউজ করা হয়, ফিল্ডে, এটা হতে পারে। কিন্তু ইঙ্ক থাকে পেনে, তার মানে কালি থাকে কলমে, তাহলে ফার্মার কি প্লাগের মধ্যে থাকে। ফার্মার যদি বলতো ফিল্ডে, মাঠের মধ্যে থাকে তাহলে হতে পারতো। ফার্মার কিন্তু প্লাগের মধ্যে, লাঙলের মধ্যে থাকে না, তাহলে এটা আমি নেব না। ঠিক আছে, আমার বুক, পেপার আর হচ্ছে ওয়ার্ডস। বইয়ের মধ্যে কি থাকে, পেপার থাকে। পেপার কোথায় থাকে, ওয়ার্ডসের মধ্যে থাকে না, রিলেটেড হচ্ছে কিন্তু। প্রথম জিনিসটি থাকে দ্বিতীয় জিনিসে, আর দ্বিতীয় জিনিসের কাজ কোথায় হয়, প্রথম জিনিসে। তাহলে বই থাকে, বুক থাকে কোথায়, পেপারের মধ্যে না, পেপার থাকে বইয়ের মধ্যে, আর বইয়ের মধ্যে থাকে কি ওয়ার্ডস, তাহলে এটা হচ্ছে না। তাহলে একমাত্র অ্যান্সার এটা হচ্ছে। দেখো এবার আমি তোমাকে বলছি এটা কেন হচ্ছে। কালার কোথায় থাকে, ব্রাশের মধ্যে থাকে, ব্রাশ দিয়ে ইউজ করি, পেইন্ট করি, তার কালারটা কোথায় রাখা হয়, ব্রাশের মধ্যে। আর ব্রাশটা কোথায় চালানো হয়, ক্যানভাসের মধ্যে, মানে যে অংশটা আমি রং করব সেই অংশটাকে ক্যানভাস বলা হয়, ফাঁকা অংশ সেটার উপর রং করি আমরা, ক্যানভাস। তার মানে কালার থাকে ব্রাশের মধ্যে, কালার ইউজ করা হয়, আর সেই ব্রাশ কোথায় চালানো হয়, ক্যানভাসের মধ্যে। ইঙ্ক কোথায় থাকে, পেনের মধ্যে, পেন কোথায় ইউজ করা হয়, পেপারের মধ্যে। দেখ জিনিসটাকে পোস্টমর্টম করো, ডেপথে যাও, আদারওয়াইজ কিন্তু হবে না। ইজি মনে হয় যে অ্যানালজি আমরা পারি, এই অ্যানালজি ইজি রিজনিং এর জিনিস পারবো না ভাই, এতটা ইজি না। নেক্সট আমরা বলছি ভিলেজ, সিটি, সাভার। এবার বলো, ভিলেজ মানে গ্রাম, সিটি মানে হচ্ছে শহর, আর সাভার মানে হচ্ছে শহরতলি। শহরতলি, শহরতলি মানে কি বলতে পারি, শহরতলি মানে পুরো শহর না, শহরের বাইরে যে অবশিষ্ট অংশগুলো থাকে, মানে না গ্রাম না শহর, সেটাকে শহরতলি বলতে পারি। এবার বোঝো ভিলেজ, ভিলেজের থেকে একটু বড় কোনটা, শহরতলি, শহরতলির থেকে বড় কোনটা, সিটি মানে শহর। এবার সম্পর্কটা বোঝো। প্রথমটার থেকে একটু বড় হবে কি, সাভার মানে শহরতলি বলতে পারি, শহরতলির থেকে আর বড় কি, শহর। তাহলে বলো তো পাপির থেকে বড় কি হচ্ছে আমাদের বিচ, আর বিচের থেকে বড় ডগ, এটা রিলেটেড হচ্ছেই না। তারপর স্কুলের থেকে বড় হচ্ছে কলেজ, কলেজের থেকে আবার বড় ইউনিভার্সিটি, হ্যাঁ এটা হতে পারে, এটাই অ্যান্সার হবে। দেখো স্কুলের থেকে বড় কি হচ্ছে, কলেজ, কলেজের পরে কি আসছে, ইউনিভার্সিটি। ভিলেজের থেকে বড় সাভার, সাভার থেকে বড় সিটি, ঠিক তেমনি স্কুলের থেকে বড় কি, কলেজ, কলেজ থেকে বড় ইউনিভার্সিটি, পরে বলতে মিলবে না। কন্টিনেন্টের থেকে বড় স্টেট, না কন্টিনেন্ট মানে মহাদেশ, মহাদেশ থেকে বড় কি স্টেট হয় না, ঠিক আছে। আবার ট্রানজিস্টরের থেকে বড় টেলিভিশন, টেলিভিশন থেকে বড় রেডিও, এটা কোনোদিন হতেই পারে না। রেডিওর মধ্যে ট্রানজিস্টর থাকে, টেলিভিশনের মধ্যে ট্রানজিস্টর থাকে, আবার টেলিভিশনের থেকে ছোট কি, রেডিও হয়, তো বড় তো না। তার মানে কোনটা অপশন ফলো করছে, অপশন বি ইজ দা রাইট আনসার, বি ইজ দা রাইট আনসার। দেখো
আজকে আমি 4টি টাইপ করালাম, মোট কতগুলো টাইপ করানো হলো? 4টি। আরো 5টি টাইপ রয়ে গেছে, এই 5টি টাইপ আমি নেক্সট ক্লাসে তোমাদের পড়াবো। নেক্সট যে কনসেপচুয়াল ক্লাসটি হবে রিজনিং এর উপর, সেই ক্লাসে কিন্তু আমি বাকি ক্লাসগুলো তোমাদের পড়াবো। তো সেই ক্ষেত্রে বলে রাখি যে প্রত্যেকটা ক্লাস খুব গুরুত্বপূর্ণ। মক টেস্টগুলো যখন আসবে তখন কিন্তু তোমরা বুঝতে পারবে যে মক টেস্ট এ এই ক্লাসগুলো কতটা গুরুত্বপূর্ণ ছিল। যাদের কনসেপ্ট ক্লিয়ার আছে তাদের জন্য ঠিক আছে, তুমি যদি বিগিনার হও তোমার কিন্তু কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। আর আমি ক্লাসগুলো এতটাও স্লো করাচ্ছি না যে একদম কনসেপ্ট ক্লিয়ার করাতে করাতে অনেকটা টাইম নেব, খুব স্পিডে করাচ্ছি আর প্র্যাকটিস ক্লাসের সাথে দিচ্ছি, যাতে যেটা হচ্ছে একবারে তোমাদের হয়ে যাচ্ছে। আর চ্যানেলটি অবশ্যই নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পেছনে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, কারণ প্রত্যেকটা ক্লাস প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে আমরা দিচ্ছি। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।